লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দেশে এবং প্রবাসী আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন, 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসুন আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একটি দেশ সামরিক বাহিনী কেন তৈরি করে বা বর্ডার গার্ড যে বাহিনী রয়েছে কেন তৈরি করে এই জন্যই যাতে বহির্শত্রুর আক্রমণ থেকে নিজের ভূখণ্ডকে রক্ষা করা যায়, এমনকি নিজের মিত্র দেশের যে কোনো আঘাত থেকেও নিজের ভূখণ্ড নিজের সার্বভৌমত্বকে রক্ষা করা যায়, এই জন্যই কিন্তু করে। ধরুন, আমাদের সঙ্গে অনেক দেশেরই ভালো সম্পর্ক রয়েছে, যেমন ধরুন তুরস্কের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে দ্বিপাক্ষিক ভাবেও এবং সামরিক ভাবেও। এবং এমনও হতে পারে যে তুরস্কের সঙ্গে কোনো দেশের যদি যুদ্ধ হয়, বাংলাদেশের বহু মানুষ প্রস্তুত রয়েছে তুরস্কের পক্ষ হয়ে যুদ্ধ করতে। এখন যে দেশটির সঙ্গে এত ভালো সম্পর্ক, সেই দেশের 5 থেকে 6 লক্ষ মানুষ যদি বাংলাদেশে এসে হঠাৎ করে বাংলাদেশের নাগরিকত্ব দাবি করে এবং বাংলাদেশের একটা ভূখণ্ড নিজেদের বলে দাবি করে যে এই ভূখণ্ড আমাদের এই ভূখণ্ড আপনারা নিতে পারবেন না, আমরা কি মেনে নিতে পারবো? কখনোই পারবো না। সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপোষ হয় না। সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা কোনো আপোষ করতে চাই না, যার জন্য দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা লড়াই করছি। এই রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে আমরা পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র এবং দাতা সংস্থাদের বিরুদ্ধে কম লড়াই করছি না। বিশ্ব ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং অন্যান্য দাতা সংস্থারা কম কিন্তু খেলা খেলেনি। বিশ্ব ব্যাংক তো সরাসরি বলেছে, কত ঋণ চাও, কত অর্থ চাও দেব, রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে দাও। আর যদি নাগরিকত্ব না হয়, অন্তত পক্ষে শরণার্থীর স্বীকৃতি দাও, যাতে করে তারা বাংলাদেশের সকল জায়গায় ঘুরে বেড়াতে পারে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। তারপরও কিন্তু আমরা রাজি হইনি। তবে এত কিছু করেও হয়তো শেষ পর্যন্ত কোনো লাভ হলো না। কারণ বাংলাদেশে অবস্থানরত যে রোহিঙ্গা রয়েছে, তাদের 40% রোহিঙ্গা অলরেডি বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে গেছে। বাংলাদেশের নাগরিকত্বের যত কাগজপত্র রয়েছে তাদের হাতে চলে গেছে, এমনটাই কিন্তু নিশ্চিত করছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের একেবারে প্রথম সারির সংবাদ মাধ্যম দেশ রূপান্তর একটা সম্পাদকীয় রিপোর্ট প্রকাশ করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, গত বছরের জানুয়ারির 18 তারিখের রিপোর্ট। সেই রিপোর্টে দেশ রূপান্তর দাবি করছে যে বাংলাদেশের যে রোহিঙ্গারা অবস্থান করছেন তার 40 ভাগের হাতে অলরেডি কিন্তু এনআইডি কার্ড পৌঁছে গেছে, যেটা বাংলাদেশের নাগরিকত্বের বড় প্রমাণ যে তারা বাংলাদেশের নাগরিক হয়ে গেছে। তার প্রমাণ এনআইডি কার্ড কিন্তু তারা করে নিয়েছে, যে কোনো উপায় করে নিয়েছে, তাদের হাতে পৌঁছে গেছে। বাংলাদেশের ভেতর বর্তমানে প্রায় 13 লক্ষ রোহিঙ্গা অবস্থান করছেন এবং রিপোর্ট বলছে সম্পাদকীয়, এই 13 লক্ষ রোহিঙ্গার মধ্যে 5 লক্ষ রোহিঙ্গা যে কোনো উপায়ে অর্থের মাধ্যমে বাংলাদেশের আইডি কার্ড এবং যে জন্ম সনদ রয়েছে সেটা পেয়ে গেছে। 13 লক্ষের মধ্যে 5 লক্ষ মানে 40 ভাগের হাতে কিন্তু এনআইডি কার্ড চলে গেছে। আমাদের পূর্বের যে নির্বাচন কমিশনার ছিল এবং কমিশন ছিল, তাদের একটাই কিন্তু দিবারাত্রির একটা প্রোগ্রাম ছিল যে দিনের ভোট কি করে রাতে করতে হবে, তাদের মূল লক্ষ্য ছিল এটা। আর অপরদিকে রোহিঙ্গারা যে নির্বাচন কমিশন থেকে এইভাবে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে যাচ্ছে, এনআইডি কার্ড তৈরি করে নিয়ে যাচ্ছে, এই বিষয়ে তারা কোনো কিছু করতে পারেনি। তারা ধরতেই পারেনি নাকি যে এই ঘটনা ঘটেনি বা ঘটছে। অথচ যখন এই বিষয়টা প্রকাশ্যে আসলো এবং যাদের অ্যারেস্ট করা হলো, তারা মোটামুটি সবাই কিন্তু নির্বাচন কমিশন, নয়তো সাবেক পুলিশ সদস্য, নয়তো ওই এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছে কথিতভাবে, তাদের কারণেই যোগ সাজসে এমনটা হয়েছে। মানে গত সরকারের আমলে একে তো রোহিঙ্গা সমস্যা তৈরি হয়েছে, দ্বিতীয়ত এটার সমাধান হয়নি, তৃতীয়ত এই রোহিঙ্গারাই আবার কিন্তু গোপনে 40% তারা বাংলাদেশের নাগরিকত্ব এই এনআইডি কার্ডের মাধ্যমে পেয়ে গেছে। দেখুন, দায় সারা বক্তব্য সাবেক নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু দিয়েছেন। বলেছেন যে আমাদের কয়েকটি ল্যাপটপ চুরি হয়ে গিয়েছিল, সেখান থেকে কিছু এই ধরনের ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে তারা কি অ্যাকশন নিচ্ছে এবং বাতিল করার যে প্রোগ্রাম কি করছে, সেই বিষয়ে কোনো কথা কিন্তু শোনা যায়নি। এবং এই ঘটনাও কিন্তু একদিনে হয়নি, 2-3 বছর ধরেই কিন্তু এই ঘটনাটা
সংখ্যাটা জানা যাচ্ছে যে 1 লাখ থেকে 2 লক্ষ টাকা, কোনো কোনো ক্ষেত্রে প্রথম দিকে 20,000 টাকাও বাংলাদেশের এই নাগরিকত্ব সনদ এনআইডি কার্ড কিন্তু রোহিঙ্গারা খুব সহজেই পেয়ে গেছে। এখন রোহিঙ্গারা আশ্রিত মানুষ, তারা কিন্তু বাংলাদেশের ভেতর ব্যবসা করে না, বাণিজ্য করে না, তারা বাংলাদেশে আশ্রিত। তারাই নিজেরা খায় পরে পশ্চিমা বিশ্বের অর্থায়নে বা আমাদের বাংলাদেশে একটা মোটা অঙ্কের টাকা দেয়। প্রশ্নটা হলো এই রোহিঙ্গারা নাগরিকত্ব নেওয়ার জন্য এই বিশাল অর্থ কোথা থেকে পাচ্ছে? তাদের এই জায়গায় ইনকাম সোর্স কি? দেখুন, 5 লক্ষ রোহিঙ্গা এনআইডি কার্ড পেয়েছে। 1 লক্ষ টাকা করে হিসাব করলে এখানে কিন্তু অর্থের পরিমাণটা কম নয়, অনেক টাকা। এই বিশাল পরিমাণের অর্থ তারা কি করে পাচ্ছে? তাদের ইনকাম সোর্স কি? এবং এই জায়গায় যে সকল এনজিও কাজ করছে তারা এই জায়গায় অর্থগুলো দিচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখতে হবে। কারণ এগুলো জাতীয় নিরাপত্তার খুবই গুরুত্বপূর্ণ অংশ। কারণ এই বিপুল পরিমাণের জনসংখ্যা থেকেই বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারবে, যেটা অলরেডি কিন্তু হয়ে গেছে। কারণ মাত্র কিছুদিন পূর্বে 19 জন বনকর্মীকে কিন্তু অপহরণ করা হয়েছে এই রোহিঙ্গা ক্যাম্পের কাছেই। এবং দেখুন, এই যে অবৈধভাবে রোহিঙ্গারা এনআইডি কার্ড 5 লক্ষ পেয়ে গেল, এটা বাতিল করাও কিন্তু কঠিন কাজ নয়। এর উপায় আমাদের রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এর উপায় আমাদের করে দিয়েছিল। যখন এই রোহিঙ্গারা প্রবেশ করেছে, সকলের আঙুলের ছাপ, চোখের কর্নিয়ারের ছবি, তাদের ছবি, সকল কিছুর একটা ডাটাবেস তৈরি করেছে এবং তাদের রোহিঙ্গা হিসাবে একটা কার্ডও দেওয়া হয়েছে। আর রোহিঙ্গাদের এই ডাটাবেজের সকল তথ্য আমরা জাতিসংঘের যে উদ্বাস্তু সংস্থা রয়েছে ইউএনএইচসিআর তাদের কাছে কিন্তু দিয়েছি। সুতরাং আমাদের এই আইডেন্টি কার্ডগুলোর সঙ্গে তাদের যে আঙুলের ছাপের বিষয়টা রয়েছে 11 লক্ষ বা 13 লক্ষ, সেটা ম্যাচ করলেই কিন্তু পাওয়া যাবে খুব সহজে যে কারা রোহিঙ্গা হয়ে বাংলাদেশের আইডি কার্ড নিয়েছে এবং তাদের বাতিল করা যাবে। খুব সহজ বিষয়। এই অত্যন্ত সহজ বিষয়টাই কিন্তু আমাদের একটি অবহেলার কারণে এখন কঠিন হয়ে গেছে। কারণ 7 লক্ষের বেশি মানুষের, এই রোহিঙ্গা মানুষের যে ডাটাবেজ আমরা তৈরি করেছিলাম সেনাবাহিনীর মাধ্যমে, তা সম্পূর্ণভাবে জাতিসংঘকে আমরা বুঝিয়ে দিয়েছি, তবে তার ব্যাকআপ কপি আমরা রাখিনি, যেটা আপডেট করে এখন জাতিসংঘ 9,70,000 বা 10 লক্ষের মতো আঙুলের ছাপ সংগ্রহ করেছে। এর ব্যাকআপও রাখিনি, আপডেটও রাখিনি। এখন কিন্তু আমাদের জাতিসংঘের অধীনস্থ হতে হচ্ছে, জাতিসংঘকে রিকোয়েস্ট করতে হচ্ছে যে আপনাদের ডাটাবেজে আমাদের এক্সিট দিন, যাতে আমরা সেখান থেকে যাচাই বাছাইটা করতে পারি। আমরা কিন্তু সেই ব্যাকআপটাও রাখিনি। যদিও জাতিসংঘ এই ক্ষেত্রে খুবই আন্তরিক, তারা বলেছে যে তারা সহযোগিতা করবে। এখন এই ঘটনায় সহযোগিতা এবং চেকিং এর বিষয়টা গত বছরের মার্চ মাসের ঘটনা, আর এখন নতুন বছর শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু এই প্রোগ্রামটা শুরু হয়নি। পূর্বের সরকার পাকিস্তানকে হুমকি ধামকি দিয়েছে, গুরুত্বপূর্ণ এই কাজ করেনি। বর্তমান সরকার ভারতকে হয়তো হুমকি ধামকি দিচ্ছে, তবে এই কাজ শুরু করেনি। এমনকি নতুন করে যে 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে তাদের নিবন্ধনের কাজও এখনো শুরু হয়নি। এখন বাংলাদেশের ভেতর নতুন ভোটার হালনাগাদের নতুন কার্যক্রম শুরু হয়েছে। আর একটা বড় চক্র কিন্তু এই সুযোগের অপেক্ষায় ছিল যে আরো কত বেশি রোহিঙ্গাদের টাকার বিনিময়ে এনআইডি কার্ড দেওয়া যায় বা ভোটার তালিকায় যুক্ত করা যায়। এই সুযোগটা কিন্তু তারা এখন নেবে, তারা সক্রিয়। এখন এটা প্রতিরোধ করার জন্য কিছু পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছে। বিশেষ করে এই যে টেকনাফ এবং আশেপাশের অঞ্চলে নতুন ভোটার হতে হলে কিছু কিছু জটিলতা আছে যেগুলো পার হয়ে তারপর হতে হয়। তবে বিষয়টা হচ্ছে তারা কিন্তু এখন খুবই চালাক হয়ে গেছে, বাংলাদেশের অন্যদিকে তারা ট্রাই করে। সুতরাং এই জায়গায় জাতিসংঘের ডাটাবেজে যে আঙুলের ছাপ এবং হাতের ছাপ সহ যে চোখের কর্নিয়ারের ছবি রয়েছে, এগুলো ব্যবহার ছাড়ার বিকল্প নেই। এগুলো ব্যবহার করে শনাক্ত করে রোহিঙ্গাদের যে এনআইডি কার্ড দিয়েছে সেগুলো বাতিল করতে হবে। আর এটাই জাতীয় নিরাপত্তার প্রধান লক্ষণ, আর এটাই সার্বভৌমত্বকে রক্ষা করা। শুধু মুখে মুখে গলাবাজি করলে চলবে না। সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে যে সকল রোহিঙ্গারা অবৈধভাবে এই কার্ডগুলো পেয়েছে তাদের বাতিল করে দেখিয়ে দিতে হবে যে সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা ছাড় দেব না। তোমরা এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা সবার ভালো লেগেছে। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন, কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।